আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় ছাত্রীরা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো আমার প্রিয় ছাত্রীরা যারা দ্বাদশ শ্রেণীতে আছো তারা জেনেছো যে তোমাদের শীঘ্রই একটা পরীক্ষা হবে, তো সেই হিসাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের সংবিধান নিয়ে। আমরা জানি একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সুতরাং এই সংবিধানকে আমরা যদি আমাদের নিজস্ব প্রয়োজনে কাজে লাগাই, তাহলে সময়ের প্রেক্ষাপটে যদি এর সংশোধনীর প্রয়োজন হয়, কারণটা হচ্ছে কি, যে সংবিধান হচ্ছে মানুষের প্রয়োজনে। সুতরাং সেই সমাজ, রাষ্ট্র, দেশের জন্য যদি কোনো কারণে সেই সংবিধান যে সংবিধান রচিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, সেটা যদি কোনো কারণে পরিবর্তনের প্রয়োজন হয়, অর্থাৎ সময়ের সাথে সামঞ্জস্য রেখে যে সংবিধান পরিবর্তন করা যায়, পরিযোজন করা যায়, পরিবর্ধন করা যায়, সেটা হচ্ছে উত্তম সংবিধান। তো সেই আলোকে আমরা আলোচনা করেছিলাম যে সংবিধান সংশোধনীর বিষয়গুলো নিয়ে, অর্থাৎ সংবিধান কিভাবে সংশোধনী করা হয় সেই বিষয়টা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে উল্লেখযোগ্য যে সংশোধনীগুলো, সেই সংশোধনীগুলো নিয়ে। তো 1972 সালে সংবিধান প্রণয়নের পর থেকে বাংলাদেশে মোট সর্বপ্রথম বাংলাদেশে এ পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে উল্লেখযোগ্য যে সংশোধনী, সেটা হচ্ছে চতুর্থ সংশোধনী। সংবিধানে চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা দেখি যে 1975 সালে 15ই জানুয়ারি জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীটা পাশ হয়। এই সংশোধনী দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রপতি সকল নির্বাহী ক্ষমতার আধারে পরিণত হন, মন্ত্রিপরিষদকে রাষ্ট্রপতির অধীনস্থ করা হয়। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আমাদের চতুর্থ সংশোধনী হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশে কোন ধরনের সরকার ছিল? সেটা ছিল কি, মন্ত্রী পরিষদ বা সংসদীয় পদ্ধতির সরকার, যেখানে প্রধানমন্ত্রী বা সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন, অর্থাৎ তাদের ক্ষমতাটা অনেক বেশি থাকবে। কিন্তু আমরা দেখি যে 1975 সালের 25 জানুয়ারি জাতীয় সংসদের চতুর্থ সংশোধনী পাশ হওয়ার মধ্যে দিয়ে এই অবস্থার প্রেক্ষাপটটা বদলে যায়। অর্থাৎ এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে আমরা কি দেখি, সংসদীয় পদ্ধতিতে যে সরকার ব্যবস্থা, সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার অধিকারী, এবং এখানে অর্থাৎ সংসদীয় ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি ছিলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। অর্থাৎ সরকার প্রধান হচ্ছেন সংসদীয় পদ্ধতিতে। একটা জিনিস মনে রাখবে, এই প্রশ্নটা তোমাদের করা হয় যে সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান বা নির্বাহী প্রধান কি, তাহলে সেই উত্তরে তোমাদের লিখতে হবে যে সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান বা নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি হচ্ছেন কি, দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি কোনো নির্বাহী ক্ষমতার অধিকারী নন। তিনি হচ্ছেন কি, নামমাত্র রাষ্ট্রপ্রধান, অর্থাৎ তার তেমন একটা ক্ষমতা থাকে না। অর্থাৎ যদিও তিনি রাষ্ট্রপতি অর্থাৎ দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করেন, কিন্তু আসলে মূল ক্ষমতাটা থাকে সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে। তো আমরা দেখি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়, স্বাধীনতার পরে সর্বপ্রথম যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এখানে একদলীয় রাজনীতির প্রবর্তন করা হয়। অর্থাৎ আমাদের এই সংশোধনী হওয়ার আগে তখন কি ছিল, যে চতুর্থ সংশোধনী হওয়ার আগে দেশে বহুদলীয় রাজনীতির প্রচলন ছিল, এবং সেটা পরিবর্তন করে, অর্থাৎ পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত অবস্থার প্রয়োজনে সেখানে একদলীয় রাজনীতির প্রবর্তন করা হয়, এবং বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ গঠন করা হয়। তাহলে আমরা আরো দেখি যে মন্ত্রীগণের দায়িত্বশীলতা, যেহেতু এটা রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তিত হয়, সেখানে এই সংশোধনী আইন অনুযায়ী বাংলাদেশে একটি মাত্র জাতীয় দল গঠনের ব্যবস্থা গৃহীত হয়। সংশোধনীতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় মূলনীতিসমূহ কার্যকর করার জন্য একটি মাত্র দল গঠন করতে পারবেন। এই দলটি গঠিত হওয়ার সাথে সাথে অন্য দলসমূহ বাতিল বলে গণ্য হবে। এছাড়া চতুর্থ সংশোধনী দ্বারা 70 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে সংসদ সদস্যদের উপর দলীয় নিয়ন্ত্রণ আরো দৃঢ় করা হয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে
যে যে কোন মানে অর্থাৎ কত নম্বর অনুচ্ছেদের পরিবর্তন করা হয়, অর্থাৎ আমরা বলবো যে কত নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে সংসদ সদস্যদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, অর্থাৎ সংসদের উপরে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে কোন অনুচ্ছেদ পরিবর্তন করা হয়। সেটা হচ্ছে কি 70 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে সংসদ সদস্যদের উপর দলীয় নিয়ন্ত্রণ আরও দৃঢ় করা হয়। এতে কেবল দল থেকে পদত্যাগ কিংবা দলের বিরুদ্ধে ভোটদানের কারণেই নয়, বরং দলের আদেশ অমান্য করে ভোটদানে বিরত থাকা কিংবা সংসদে অনুপস্থিত থাকার কারণেও সদস্য পদ বাতিল হওয়ার বিধান করা হয়। চতুর্থ সংশোধনীর মাধ্যমে 1973 সালে নির্বাচিত সংসদের মেয়াদ 1975 সালের 25শে জানুয়ারি থেকে 5 বছরের জন্য বৃদ্ধি করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংশোধিত সংবিধানের অধীনে পূর্ণ 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে মেয়াদের জন্য নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয়। তাহলে এই সংশোধনী, চতুর্থ সংশোধনীর সাথে দ্বাদশ সংশোধনীর কি মিল রয়েছে, এখানে তোমাদের আজকে সে বিষয়টা নিয়ে উল্লেখ করব। তাহলে এখন আমরা চলে যাই যে চতুর্থ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনীর মধ্যে কি মিল রয়েছে বা কি অমিল রয়েছে। অর্থাৎ চতুর্থ সংশোধনীতে কি করা হয়েছিল, সংসদীয় অবস্থাটা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ঠিক তার বিপরীত একটা চিত্র আমরা দেখতে পাই দ্বাদশ সংশোধনীতে। অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি বিকাশের ক্ষেত্রে দ্বাদশ সংশোধনী একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সংশোধনীর ফলে দেশে 17 বছর পর আবারও সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে দ্বাদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর মধ্যে তোমরা তুলনামূলক আলোচনা করো। তাহলে আমরা দেখি যে এই সংশোধনীর ফলে 17 বছর পর আবার সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এবং বাংলাদেশ সংবিধানের একাদশ সংশোধনীর প্রায় একই সময়ে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনও পাশ হয়। অর্থাৎ এখানে আমরা আবারও সংসদীয় অবস্থায় ফিরে যাই, যেখানে আমরা দেখি যে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এই সংশোধনী অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠে এবং তৎকালীন পরিস্থিতিতে তাই এই সংশোধনী যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাই যে এই সংশোধনীর মাধ্যমে সংসদীয় রীতি অনুসারে আবারও প্রকৃত ক্ষমতা বা নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে যায় এবং তিনি হন সরকার প্রধান। এবং এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদকে কি করা হয়, নিয়মতান্ত্রিক করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব জাতীয় সংসদের উপরে ন্যস্ত করা হয়। অর্থাৎ আমরা দেখি যে যদি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা হয় তাহলে সরকার রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হন। এই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির পদকে নিয়মতান্ত্রিক করা হয় এবং এই সংশোধনীতে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে। কিভাবে অভিশংসন হয়, অর্থাৎ কোনো কারণে যদি সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্য অর্থাৎ মোট সদস্যের 2/3 যদি তার উপরে অনাস্থা প্রস্তাব আনে তাহলে রাষ্ট্রপতি সেখান থেকে অপসারিত হবেন। ফলে এটাই রাষ্ট্রপতির এই অপসারণ বা তাকে পদত্যাগ করানোর যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিষয়। এরপর আমরা দেখি যে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে 59 নং অনুচ্ছেদে বলা হয়, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনভার প্রদান করা হবে। 60 নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতা সহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে পরিবর্তনটা আনা হয়েছিল সেটা আবার কি করা হয়, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সেটা আবারও আগের পর্যায়ে নিয়ে যায়। অর্থাৎ 1972 সালে সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে যে পদ্ধতিটি চালু করা হয়েছিল সেই পদ্ধতিটি, অর্থাৎ আমরা সেই 72 সালের সংবিধানে আমরা আবার ফিরে যাই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। কথাটা পরিষ্কার হয়েছে?
তো এরপরে আমরা আসি যে ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধনী। কারণটা হচ্ছে যে 1996 সালে জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল উপস্থাপন করা হয়। এই সংবিধানের সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব করা হয়। 96 সালের 21 মার্চ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনকল্পে ত্রয়োদশ সংশোধনী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়টা কি ছিল, এর কিছু বৈশিষ্ট্য উল্লেখ কর। এভাবেও তোমাদের কখনো প্রশ্ন আসতে পারে যে জাতীয় সংসদ ভেঙে যাওয়ার বৈশিষ্ট্যটা আমরা একটু সংক্ষেপে বলি যে জাতীয় সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি 11 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করবে। তাদের মধ্য থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে এবং এই প্রধান উপদেষ্টার অধীনেই আমাদের কি হবে, অর্থাৎ যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কি করবে, তার অধীনে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার অস্থায়ী সরকারের মাধ্যমে যে ভোট অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য যে সরকার গঠন করা হয় সেটা হচ্ছে কি তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটি কোন সংশোধনীর মাধ্যমে হয়, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য যে সংবিধানগুলো সংশোধনী আছে সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও আলোচনা করব। কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে যে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়টি। অর্থাৎ জাতীয় সংসদে নির্বাচিত হওয়া, যেহেতু জাতীয় সংসদ এখন আমাদের কোন ধরনের সরকার আছে, আমাদের যা সংসদীয় পদ্ধতির সরকার আছে, সুতরাং এই বিষয়টি আমরা একটু দেখি যে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা প্রসঙ্গে কত নম্বর অনুচ্ছেদে আছে। সেটা হচ্ছে 66 নম্বর অনুচ্ছেদের ক 2 দফার ঘ উপদফার বিরক্তি ঘোষণা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংবিধানে যদি অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে আমরা দেখি যে কোনো দল যদি অর্থাৎ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার জন্য তারা যদি ইচ্ছা পোষণ করে তাহলে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে সেটা কিন্তু 66 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এছাড়া 70 নম্বর অনুচ্ছেদে প্রতিস্থাপন করে বলা হয় কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল ত্যাগ করেন বা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে তার কি হবে, তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখবেন। অর্থাৎ তিনি যদি নির্বাচিত হয়েও থাকেন তাহলে এই কারণে তার সংসদ সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এছাড়া আমরা আরেকটু দেখি আলোচনা করি সংবিধানের বিষয় নিয়ে, সেটা হচ্ছে সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে আমরা দেখি যে রাষ্ট্রপতির নিকট কোনো বিল পাশ করার 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি প্রদান করবেন, কিংবা অর্থ বিল ব্যতীত কোনো বিলের ক্ষেত্রে বিলটি তার কোনো বিশেষ বিবেচনার জন্য তার কাছে যদি প্রেরিত হয় তাহলে তিনি হয় সংশোধন করবেন, নয়তো তিনি একটা বার্তা সহ বিলটি ফেরত দেবেন। কিন্তু তিনি যদি এর কিছুই না করেন তাহলে অটোমেটিক কী হবে, বিলটি পাস হবে। গত ক্লাসে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো তোমাদের সাথে আমি নেক্সট ক্লাসে আবারও আলোচনা করব বিষয়গুলো নিয়ে। এ পর্যন্ত তোমরা নিজেরা পড়ালেখা করতে থাকো, তোমাদের সামনে পরীক্ষা আছে, তোমাদের সাথে আবার দেখা হবে।